নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো সবচেয়ে বড় খবরে। রিপোর্ট নেগেটিভ এলেও শরীরে রয়েছে করোনা ভাইরাস। নয়া স্ট্রেন ভাবাচ্ছে চিকিৎসকের। রিপোর্ট নেগেটিভ কিন্তু আসলে রোগী করোনা পজিটিভ। একটা দুটো নয়, এমনটা হচ্ছে ভুরি ভুরি। করোনা রিপোর্ট নেগেটিভ এলেও তাই ভরসা নেই, করাতে হবে সিটি স্ক্যান। ফুসফুস রোগ বিশেষজ্ঞ তথা ন্যাশনাল অ্যালার্জি অ্যাজমা ব্রঙ্কাইটিস ইনস্টিটিউটের সম্পাদক ডাক্তার অলোক গোপাল ঘোষাল জানিয়েছেন, সিটি স্ক্যান অনেক সূক্ষ্ম বিচার করতে সক্ষম। অনেক ক্ষেত্রেই এখন আরটিপিসিআর করোনা ধরতে পারছে না, সেক্ষেত্রে সিটি স্ক্যানে তা ধরা পড়ছে। করোনা ভাইরাসের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে। সিটি স্ক্যানে যদি দেখা যায় রোগীর বুকে ওই ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান, তড়িঘড়ি তাকে হোম আইসোলেশনে পাঠানো হচ্ছে। প্রাথমিকভাবে মাল্টিভিটামিন জিঙ্ক ট্যাবলেট খাওয়ার নিদান দিচ্ছেন চিকিৎসকরা। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অথবা আরটিপিসিআর টেস্ট, এতদিন এই দুই ছিল করোনা ধরার অস্ত্র। নতুন নেই আর তেমনটা নয়। দেখা যাচ্ছে রিপোর্ট নেগেটিভ এসেছে, বাড়ি গিয়ে ফের জ্বর এসেছে রোগীর। ইতিমধ্যে গুজরাটে এমন অসংখ্য রোগীর খোঁজ পাওয়া গিয়েছে, খোঁজ মিলেছে তিলোত্তমাতেও। চিকিৎসকরা বলছেন, আরটিপিসিআর রিপোর্ট নেগেটিভ আসার পরেও কাশি কমছে না, দম নিতে পারছিলেন না রোগী। সিটি স্ক্যান করতে গিয়ে দেখা যাচ্ছে ফুসফুসে গভীর সংক্রমণ। সেই কারণেই চিকিৎসকরা অনেক সময় একই সঙ্গে আরটিপিসিআর আর সিটি স্ক্যান করার পরামর্শ দিচ্ছেন। তবে অনেকেরই সিটি স্ক্যান করার সামর্থ্য নেই। ডাক্তার অলোক গোপাল ঘোষাল জানিয়েছেন, এমন ক্ষেত্রে দুইবার আরটিপিসিআর টেস্ট করতে হবে রোগীকে। রোগীর যদি জ্বর আসে তাহলে জ্বর আসার দিন থেকে 5 দিন পর দ্বিতীয়বার আরটিপিসিআর টেস্ট করার পরামর্শ দিয়েছেন ডাক্তার অলোক গোপাল ঘোষাল। কিন্তু বুকে যদি প্যারিফেরাল প্যাচ দেখা যায় তবে নিশ্চিত করোনা আঁকড়ে ধরেছে ফুসফুস। এতদিন শুধুমাত্র আরটিপিসিআর এ কোভিড রিপোর্ট পজিটিভ এলে তবেই এইচআর সিটি স্ক্যান করে দেখে নেওয়া হতো ফুসফুস কতটা জখম হয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার হিতেন কেরালিয়া জানিয়েছেন, এখন একই সঙ্গে দুটি টেস্ট করতে বলা হচ্ছে। আরটিপিসিআর এর সেন্সিটিভিটি 70%, অর্থাৎ সেক্ষেত্রে 30% সম্ভাবনা থাকে ফলস নেগেটিভ রিপোর্ট আসার। পরবর্তী খবর, চেহারা নিয়ে কটাক্ষ করে অমিত শাহকে গুন্ডা বলে আক্রমণ মমতার। চেহারা নিয়ে কটাক্ষ করার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি গুন্ডা বললেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমানে একাধিক সভা করেন তিনি। মেমারির সভা থেকে তিনি বলেন, এটা নির্বাচন কমিশন নয়, সবকিছুই করছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক। সবকিছু নিয়ন্ত্রণ করা হচ্ছে, এমন গুন্ডা স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে দেখেনি। চোখ দুটো লাল টুকটুকে, বিলিতি ফল হয়ে গিয়েছে, খেয়ে খেয়ে মোটা হয়েছে, গিলে খেতে চাইছে, একেবারে বাঘের থেকেও ভয়ঙ্কর। এভাবেই তিনি নিশানা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। সেই সঙ্গে সুর ছড়িয়ে মমতা আরো বলেন, প্রধানমন্ত্রীকে বলবো আপনি স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করুন। কোথাও কোনো কাজ নেই, খালি বাংলায় এসে চক্রান্ত করছেন। 6 বছর ডবল ইঞ্জিন কি হলো? এভাবেই মমতা কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে নজিরবিহীন আক্রমণ করেছেন। এর আগে বারবার তিনি নির্বাচন কমিশনের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও তোপে দেখেছেন। এদিন কিছুটা ঘুরিয়ে বলেন, আমি কেন্দ্রীয় বাহিনীকে দোষ দিচ্ছি না, ওটা চালাচ্ছেন অমিত শাহ, আমার প্রশ্ন সেটা নিয়েই। সেই সঙ্গে তিনি বলেন, আমি কিছু বললেই তো নোটিশ পাঠাবে, যত খুশি পাঠাক, আমি সভা করে যাব। বিজেপিকে আক্রমণের পাশাপাশি তৃণমূলে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2 টাকায় চাল, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, বিভিন্ন ক্ষেত্রে উপভোক্তাদের ভাতা প্রদান প্রভৃতি বিষয়ের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যদি এগুলি সারা জীবন পেতে চান তাহলে তৃণমূলকে ভোট দিন, কারণ বিজেপি আসলেই সমস্ত প্রকল্প বন্ধ হয়ে যাবে, আপনাদের কোনো কিছুই দিতে বাকি রাখিনি। মেমারির পাশাপাশি বর্ধমান উত্তর ও দক্ষিণ কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সমর্থনও এদিন মমতা সভা করেছেন। মমতা বলেছেন, 2 জন গুজরাটিদের হাতে বাংলাকে আপনারা তুলে দেবেন, ওরা খালি মিথ্যা প্রচার করে। এদিকে যথারীতি প্রতিটি সমাজেই মমতার মুখে শোনা যায়, খেলা হবে স্লোগান। বিজেপিকে রাজ্য থেকে ছুড়ে ফেলে দেওয়ার ডাক দিয়েছেন তিনি বলেন, এবার আপনাদেরই একটাই কাজ করতে হবে, লাইনে দাঁড়িয়ে তৃণমূলকে ভোট দেওয়া। পরবর্তী বড় খবর, লকডাউন কি করা হবে? কি বললেন মোদী? লকডাউন কি করা হবে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের মতো একাধিক রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। তার জেরে লকডাউনের চিন্তার মধ্যে ছিল আম জনতা থেকে সব বিশেষজ্ঞরা। প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, দেশ জুড়ে কি আবারও লকডাউন ঘোষণা করা হবে? বৃহস্পতিবার সেই আশঙ্কা উড়িয়ে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত দেশ। জোর দিলেন যুদ্ধকালীন তৎপরতায়, টেস্টিং ও টিকাকরণের ওপরে। করোনা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন মোদী। সেখানে তিনি জানান, লকডাউনের পরিবর্তে রাত 9টা বা 10টা থেকে করোনা কারফিউ জারি করা যেতে পারে। তা চলতে পারে ভোর 5টা থেকে সকাল 6টা পর্যন্ত। প্রধানমন্ত্রী মোদীর কথায়, ছোট কন্টেনমেন্ট জোনের ওপর আমাদের জোর দিতে হবে। যেখানে যেখানে নাইট কারফিউ চলছে সেখানে নাম পরিবর্তন করে করোনা কারফিউ নাম রাখা হোক।
যাতে করোনার প্রতি সচেতনতা গড়ে ওঠে, তাতে বাকি জীবনের উপর প্রভাব পড়বে। রাত্রিকালীন কারফিউ নিয়ে সওয়াল করেন নম। এদিকে মাস্ক পরা থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথাও বলেন তিনি বারবার। আগামী 11 থেকে 14 এপ্রিল দেশে টিকাকরণ দিবস পালনের কথাও বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তীতে গুরুত্বপূর্ণ বড় খবর, গরমে 18 থেকে 20 ডিগ্রিতে এসি না চালালে ঘুম আসে না, সতর্কবার্তা বিশেষজ্ঞদের। অফিস থেকে ফিরে সোফায় গা ভাসিয়ে এসি রিমোট টিপে 20 থেকে 21 ডিগ্রি করে খানিকক্ষণ বসে থাকা আপনার অভ্যেস। এই গরমে পাখার তলায় নয়, এসির ঠান্ডা হাওয়ায় গভীর ঘুমে আচ্ছন্ন হওয়াটা রোজগার ঘটনা। বাইরের প্যাচে প্যাচে গরম থেকে আরাম পেতে অধিকাংশই এসিকে 20 থেকে 21 ডিগ্রি করে রাখেন। অনেকের আবার তাতেও মন ভরে না, 20 থেকে নামিয়ে 18 ডিগ্রিতে সেট করে রাখেন। আবার অনেকে আছেন গোটা গ্রীষ্মকালটা ঘরে এসি চলাকালীন গায়ে চাদর দিয়ে ঘুমান। এতে আপনার শরীর কতটা ক্ষতি করছে জানেন? বিশেষজ্ঞদের মতে সাধারণত মানুষের স্বাভাবিক তাপমাত্রা থাকে 35 ডিগ্রি সেলসিয়াস। বাইরের 23 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত শরীর সহ্য করতে পারে। একে বলে হিউম্যান বডি টেম্পারেচার টলারেন্স। শরীরের স্বাভাবিক তাপমাত্রা থেকে যখনই ঘরের তাপমাত্রার ভারসাম্য নষ্ট হয়, তখন মাথা যন্ত্রণা, হাঁচি, জ্বর ভাব উপসর্গ দেখা যায়। ঘরের তাপমাত্রা যখন 18 থেকে 20 বা 21 ডিগ্রিতে আনা হয়, তখন আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের চলা রক্ত প্রবাহ দ্রুত হারে বাড়তে থাকে। ডাক্তারি ভাষায় একে বলে হাইপোথেরামিয়া। বাইরের থেকে ঘরের পরিবেশ ঠান্ডা হলে শরীরের নানা সমস্যা দেখা দেয়। তার ফলে অন্যতম হলো বাত। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাইরের গরম থেকে ঘরে প্রবেশ করার পর যতক্ষণ গায়ের ঘাম না শুকোচ্ছে ততক্ষণ এসি চালাবেন না। এছাড়া এসির মধ্যে বেশি সময় ধরে থাকলে শরীর থেকে টক্সিন বের হয় না, তাতে শরীরের তাপমাত্রা ও জলের ভারসাম্য নষ্ট হয়। এছাড়া ত্বকে অ্যালার্জি, চুলকানি, উচ্চ রক্তচাপের মতো রোগেও প্রকোপ পড়তে পারেন আপনি। শরীরকে কষ্ট দিতে চান না তো তাহলে ঘরের তাপমাত্রা রাখুন 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এসির ম্যানুয়াল মোডে 25 থেকে 27 ডিগ্রি রাখুন। এসির কম্প্রেসার যত চাপ কম পড়বে ততই বিদ্যুৎ খরচ কম হবে, তাই গরমে পকেট যাতে খালি না হয় তার জন্য এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। পরবর্তী অতি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসম্মত খবর, অ্যালার্জি থেকে বাতের ব্যথা, বেশি টমেটো খেলে এই রোগগুলিতেও ভুগতে পারেন আপনি। কোনো কিছুই প্রচুর পরিমাণে খাওয়া ঠিক না, আর এটা টমেটোর জন্য প্রযোজ্য। সবজি, স্যালাড, স্যুপ, বড়াই সবেতেই বিভিন্নভাবে টমেটো ব্যবহার করা হয়। এই সবজির জন্য রান্নার স্বাদ ও রঙে অনেক পরিবর্তন নিয়ে আসে, কিন্তু তাহলেও বেশি পরিমাণে খেলে শরীরে অনেক ক্ষতি হয়। প্রথমত পেটের সমস্যা। সঠিক পরিমাণে টমেটো খেলে তা খাবার হজম করতে সাহায্য করে, কিন্তু তার পরিমাণ বেশি হলে পেটের নানা রকম সমস্যা দেখা দেয়, এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে। দ্বিতীয়ত অ্যাসিডিটি হওয়া। টমেটোতে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে, আর যদি আপনার এই ধরনের সমস্যা থাকে তাহলে অল্প পরিমাণে খান এই সবজি। তৃতীয়ত কিডনিতে স্টোন। টমেটোতে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকে, সেই কারণে যাদের কিডনির সমস্যা আছে তাদের খুব কম পরিমাণে টমেটো খেতে বলা হয়, নয়তো কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। চতুর্থত উচ্চ রক্তচাপের সমস্যা। কাঁচা টমেটোতে খুব কম পরিমাণে সোডিয়াম থাকে, যা উচ্চ রক্তচাপের সমস্যা বাড়িয়ে দেয়। সেই সঙ্গে প্যাকেটজাত কিংবা টমেটো স্যুপ খেলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। পঞ্চমত অ্যালার্জির সমস্যা। যাদের শরীরে অ্যালার্জির কোনো সমস্যা আছে তাদেরও টমেটো কম খাওয়া উচিত। চুলকানি, ফুসকুড়ি, গলা জ্বালা করা, মুখ ফুলে যাওয়ার মতো নানা সমস্যা দেখা যায় এর ফলে। এমনকি যাদের অ্যালার্জি থাকে তাদের শ্বাসকষ্ট হতে পারে। ষষ্ঠমত মূত্রনালীতে সংক্রমণ। যেহেতু এই সবজিতে অত্যাধিক পরিমাণে অ্যাসিড রয়েছে, তাই মূত্রনালীতে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বেশি পরিমাণে খেলে। সপ্তমত পেশিতে টান ও ব্যথা। টমেটোতে হিস্টামিন থাকার ফলে অনেক সময় পেশিতে টান ও ব্যথা অনুভূত হতে পারে। এছাড়া বাতের ব্যথা, ইউরিক অ্যাসিডের সমস্যা হয়। অষ্টমত মাইগ্রেন। অত্যাধিক টমেটো খেলে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। এটি একটি ইরানের গবেষণায় প্রমাণিত, যেখানে বলা হয়েছে ডায়েটের পরিবর্তন করলে 40% মাইগ্রেন কমিয়ে ফেলা যায়। পরবর্তী বড় খবর, ভয়াবহ খবর, চীনের উহানের ল্যাবে করোনা থেকেও সাংঘাতিক ভাইরাসের সন্ধান মিলল। চীনের উহান প্রদেশের যে ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছিল সেই ল্যাবেই রয়েছে করোনা থেকেও সাংঘাতিক কিছু ভাইরাস। কোরিয়া সহ পৃথিবীর বেশ কিছু দেশে উহান থেকে আগত ধান ও কার্পাসের মধ্যে ভয়াবহ কিছু ভাইরাসের সন্ধান মিলেছে, যেগুলি থেকে করোনার চেয়েও সাংঘাতিক রোগ ছড়িয়ে পড়তে পারে। একদিকে করোনা ধ্বংসযজ্ঞে লোকেরা সমস্যায় পড়েছে, এক্ষেত্রে যদি বিজ্ঞানীদের দাবি সত্য হয় তবে বিশ্ব চীন থেকে আরেকটি ঝামেলা পেতে পারে। এই ভাইরাসগুলি আরও বিপজ্জনক হিসেবে প্রমাণিত হতে পারে, কারণ কৃষি পরীক্ষাগারগুলিতে, মেডিকেল গবেষণা কেন্দ্র বা ভাইরাস বিদ্যার ল্যাবগুলির মতো শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা নেই। বিজ্ঞানীরা বলেছেন যে এমন অনেক বিপজ্জনক ভাইরাস রয়েছে যেগুলি উহান এবং চীনের অন্যান্য শহরগুলিতে কৃষিক্ষেত্রগুলিতে মানুষের ক্ষতি করে। যদি এটি এখনও সুরক্ষিতভাবে নিয়ন্ত্রণ না করা হয় তবে পৃথিবী শেষ হয়ে যেতে পারে। আশ্চর্যের বিষয়, এই সমস্ত জিনগত তথ্য উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজি থেকেই বের করা হয়েছিল, যা সম্পর্কে বিশ্ব এখনও সন্দেহ করে যে করোনা ভাইরাস কোভিড-19 মহামারীটি এই ল্যাব থেকেই ভুল করে ছড়িয়ে পড়ে। তবে চীন সরকার ধারাবাহিকভাবে তা অস্বীকার করে চলেছে। পরবর্তী বড় খবর, চতুর্থ দফা ভোটে কারা এগিয়ে, কি বলছে সমীক্ষা জেনে নিন। চতুর্থ দফায় রয়েছে হাই ভোল্টেজ বেশ কিছু কেন্দ্র, আর সেই হাই ভোল্টেজ কেন্দ্রগুলি এখন থেকে উঠে এসেছে রাজনৈতিক মহলের নজরে।
চতুর্থ দফায় ভোট হবে হুগলির উত্তরপাড়া, শ্রীরামপুর, চাপাদানি, সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে। এখানকার সাংসদ বিজেপি লোকেট চট্টোপাধ্যায়। 19 লোকসভা নির্বাচনে বলাগড়, চুচুড়া, সপ্তগ্রাম কেন্দ্র থেকে বিজেপি এগিয়েছিল। অন্যদিকে চন্দননগর এগিয়েছিল তৃণমূল। অন্যদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রয়েছে শ্রীরামপুর, চাপাদানি, চণ্ডীতলা, উত্তরপাড়া ও ডোমজুর কেন্দ্র। 19 লোকসভা নির্বাচনে এখানে সবকটি আসনই দাপট ধরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের 5টি লোকসভা আসনেই এগিয়েছিল বিজেপি। 19 লোকসভা ভোটে কুমারগ্রাম আসনে তৃণমূলের কালঘাম ছুটি দিয়েছিল বিজেপি। হাওড়ার শিবপুর, মধ্য হাওড়া, হাওড়া দক্ষিণ ও পাঁচলা কেন্দ্রে 19 লোকসভা ভোটে হাওয়া ছিল তৃণমূলের পালেই। বালি বিধানসভা আসনেও এগিয়েছিল তৃণমূল। তবে হাওড়া উত্তর কেন্দ্রে 19 লোকসভা ভোটে নিরিখে এগিয়েছিল বিজেপি। উলুবেড়িয়া পূর্ব আসনে জমি ধরে রেখেছিল তৃণমূল। উত্তরবঙ্গের কোচবিহারের শীতলকুচি ও সিতাই কেন্দ্র থেকে 19 লোকসভা ভোটে এগিয়েছিল তৃণমূল কংগ্রেস। এই জেলার মাথাভাঙা, কোচবিহার, দিনহাটা, নাটাবাড়ি কেন্দ্রে 19 লোকসভা নির্বাচনে সাফল্য পায় বিজেপি। কলকাতা সংলগ্ন কসবা কেন্দ্রে গত লোকসভা ভোটে এগিয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মহেশতলা, বজবজ, মেটিয়া বুরিজ কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল। যাদবপুর কেন্দ্রে গত লোকসভা ভোটে জয় পায় তৃণমূল। সোনারপুর দক্ষিণেও এগিয়ে থাকে তৃণমূল। 19 লোকসভা ভোটের ফলাফল বাদ দিলে 2016 সালের বিধানসভা নির্বাচনের নিরিখে কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 8টি পায় তৃণমূল, 1টি পায় বামেরা। আলিপুরদুয়ারের 5টি বিধানসভা আসনের মধ্যে 4টি আসন পায় তৃণমূল কংগ্রেস। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পায় 1টি আসন। হাওড়ার 16টি আসনের মধ্যে 15টি আসনে জয় পায় তৃণমূল, 1টি পায় ইউপিএ জোট। হুগলিতে 18টি আসনের মধ্যে 16টি আসন পায় তৃণমূল কংগ্রেস, 1টি আসন পায় বামেরা, 1টি আসন পায় ইউপিএ।